স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৭১-এর অমীমাংসিত বিষয়ে আগেই সমাধান হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের এমন বক্তব্যের বিষয়ে একমত নয় ঢাকা। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, অমীমাংসিত বিষয়গুলো আলোচনার ভিত্তিতে সমাধান চায় দুই দেশ। এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, ৭৪-এর ঐতিহাসিক দলিলের মাধ্যমে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়েছে। এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে এক চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই হয়। এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশে পাকিস্তানের সর্বোচ্চ কূটনীতিকের সফর। রোববার দ্বিতীয় দিনে হলো দুদেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক। যোগ দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রবিবার বেলা 11:15টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণ এবং দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোতে আগেই দুইবার সমাধান করা হয়েছে। 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf Pakistan to entire nation of Bangladesh. তবে ইসহাক দারের এমন বক্তব্যে একমত নয় ঢাকা। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৭১-এর গণহত্যার বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে, এমনটাই আশা বাংলাদেশের। আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত, তাহলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা করেছি, ওনাদের অবস্থানটা। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাত্রা, এবং আমরা চাই যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করতে একমত হয়েছে দুই দেশ। দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে, যেটা সরাসরি দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। শনিবার 2 দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার বিকেলের রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে 2 দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকায় অবতরণের পর তিনি বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী 5 বছরে 500 বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান। পাশাপাশি 100 জন সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করবে দেশটি। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে জানায়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষে চালু হয়েছে পাকিস্তান বাংলাদেশ জ্ঞান করিডোর। এই প্রকল্পের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন পাকিস্তানে। ঘোষণা অনুযায়ী দেওয়া হবে 500 বৃত্তি, যার 1/4 রাখা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে। পাশাপাশি কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা 5 থেকে বাড়িয়ে 25 করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারতে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আবু সাইদ হত্যা মামলায় অন্যতম আসামি রংপুরের সাবেক এসপি আরিফুজ্জামান। শনিবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন তিনি। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ এনে জেল হাজতে পাঠিয়েছেন কলকাতার অতিরিক্ত মুখ্য বিচারক। আর অরক্ষিত সীমান্তের ব্যর্থতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহকে দোষারোপ করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী পুলিশের তুমুল সংঘর্ষ হয়। সবাই সরে গেলেও আবু সাইদ লাঠি হাতে দাঁড়িয়ে যান। পরে গুলিতে লুটিয়ে পড়েন তিনি। সে সময় রংপুরে পুলিশের এএসপি ছিলেন আরিফুজ্জামান। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পরই গা ঢাকা দেন তিনি। জানা যায় এ সময় সাতক্ষীরা এলাকায় আত্মগোপন করেছিলেন আরিফুজ্জামান। শনিবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হাকিমপুরের অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন রংপুরের সেই সাবেক পুলিশ কর্তা। আটকের পর থেকে পরিচয় শনাক্তে গলদঘর্ম হতে হয় পশ্চিমবঙ্গের প্রশাসনকে। পরে জানা যায় আরিফুজ্জামান শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি। রোববার স্থানীয় আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অপরদিকে অরক্ষিত সীমান্তের ব্যর্থতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দোষারোপ করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। अमित शाह का बीएसएफ घुसाएगा और पकड़ेगा तो अमित शाह ये है नाकाम है, जो बीएसएफ को कंट्रोल नहीं कर पा रहा तो रेजिग्नेशन देना चाहिए। আটককৃত আরিফুজ্জামানকে প্রথমে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হলেও তিনি প্রাণ ভয়ের কথা তুলে কাকুতি মিনতি করতে থাকেন। পরে সেই রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। উমরা যাত্রীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্স। এই অফারের আওতায় বিজনেস ও গেস্ট উভয় শ্রেণীর টিকিটে সর্বোচ্চ 50% পর্যন্ত মূল্যহ্রাস দেওয়া হবে। ছাড়টি প্রযোজ্য হবে 17 থেকে 31 আগস্ট পর্যন্ত বুকিং করা টিকিটের ক্ষেত্রে। আর ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে 1 সেপ্টেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। যাত্রীরা সৌদিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা বিক্রয় কেন্দ্র থেকে টিকিট কিনতে পারবেন। শুধু উমরা যাত্রীরাই নন, সৌদি হয়ে অন্য দেশে ট্রানজিট করা যাত্রীরাও এই সুবিধা পাবেন। দর্শক, উমরা যাত্রীদের জন্য বিশেষ ছাড় সৌদি এয়ারলাইন্সের। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সৌদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুস্তম খান। রুস্তম, সৌদি এয়ারলাইন্সের এমন সিদ্ধান্তে বাংলাদেশিরা কতখানি খুশি? সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মদিনা এই সৌদি আরবে অবস্থিত। এই সৌদি আরব ভিশন 2030-কে সামনে রেখে তাদের সকল ক্ষেত্রে তারা ঢেলে সাজাচ্ছেন এবং আধুনিকতা ছোঁয়ায় তারা আলোকিত করছেন। তারই সুবাদে সৌদি এয়ারলাইন্স রাষ্ট্রীয় সংস্থা তারা আগামী 3 মাসের জন্য 50% ডিসকাউন্টে টিকিট দেওয়ার কারণে আমাদের এখানে যে 35 লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা সকলে অত্যন্ত খুশি। কারণ কিছুদিন যাবৎ বাংলাদেশ থেকে উমরা টিকিট অত্যন্ত নাজুক অবস্থা ছিল এবং সকলের ক্রয়ের সীমার বাইরে ছিল। এই ঘোষণার পর থেকে অন্যান্য বিমানগুলো তাদের ডিসকাউন্ট নিয়ে আসার ক্ষেত্রে একটু সহায়ক হবে বলে মনে করছেন এখানকার সৌদি প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করছেন সৌদি এয়ারলাইন্স যে ডিসকাউন্টটি দিয়েছেন তাদের আত্মীয় স্বজন, বাবা মা, বিভিন্ন বন্ধু বান্ধব সহ পরিবারের সদস্যদেরকে অতি সহজে উমরা করার জন্য এই সৌদি আরবে নিয়ে আসতে পারবেন বলে মনে করছেন এখানকার রেমিটেন্স যোদ্ধারা। তারা আরো মনে করছেন আগামীতে আরো বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সৌদি এয়ারলাইন্স প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকবে বলে মনে করছেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। এই পর্যন্ত ছিল আমার কাছে সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স সম্বন্ধে তথ্য। মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24, রিয়াদ, সৌদি আরব। জি, ধন্যবাদ আপনাকে। ইউরোপের ভিসা পেতে বেশ ভোগান্তিতে রয়েছেন বাংলাদেশিরা। বিভিন্ন দেশে শিক্ষা গ্রহণ, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশিরা। সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে, আর অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও কম। দর্শক, ইউরোপের ভিসা পেতে বেশ ভোগান্তিতে রয়েছেন বাংলাদেশিরা। আর এই বিষয়ে আরো জানাতে ইতালির মিলান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম।
সাইফুল বিভিন্ন দেশে শিক্ষা গ্রহণ, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন। তাদের আসলে কি করা উচিত, কি মনে হয় আপনার? ধন্যবাদ। বর্তমান সময়ে কিন্তু ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশগুলোতে বাংলাদেশি, পাকিস্তানি এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ভিসা প্রদানে বেশ কঠোরতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে যারা পূর্বের বিগত দিনগুলোতে এসব ইউরোপের বিভিন্ন দেশগুলোতে কর্মী হিসেবে বা চিকিৎসা নিতে বা ব্যবসা বা পর্যটক হিসেবে যারা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে পাড়ি জমিয়েছিল, তাদের বেশিরভাগই যে সংখ্যাটি ছিল এটা কিন্তু ইতালিতে বা ইউরোপে আসার পরে কিন্তু সঠিক সময়ে ফিরে যায়নি। এই সব কারণে কিন্তু ধীরে ধীরে আমাদের বাংলাদেশ সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা প্রদানে কিন্তু দূতাবাসগুলো বেশ কঠোর অবস্থান নিচ্ছেন। তো এই সমস্যা সমাধানের জন্য আমি বেশ কয়েকজন অভিবাসন বিশেষজ্ঞ বা যারা ইউরোপের ভিসা নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এই সব সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই কূটনৈতিক ভাবে ইউরোপের দেশগুলোর সাথে বৈঠক করতে হবে এবং এর পাশাপাশি হচ্ছে আমরা যারা বিভিন্ন দেশগুলোতে প্রবাসী হিসেবে কর্মী হিসেবে যাব বা পর্যটক হিসেবে যাব বা যেভাবে আমরা পর্যটক হিসেবে আসি না কেন বা চিকিৎসা নিতে আসি না কেন, আমাদের হচ্ছে সঠিক যে নিয়মগুলো আছে সেগুলো মানতে হবে। এর মধ্যে যারা কর্মী হিসেবে ইউরোপের দেশগুলোতে আসবেন, ইউরোপের দেশে সবসময় কিন্তু একটি নিয়ম থাকে, যারা সিজনাল ভিসা নিয়ে ইউরোপে আসবেন তাদের কিন্তু একটি নির্দিষ্ট সময় শেষে ফিরে যেতে হবে। আসলে এখানে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশিরাই নির্দিষ্ট সময় শেষে ফিরে যায় না এবং বরং তারা এখানে থাকার জন্য আবেদন করে। এই কারণগুলো রয়েছে এবং বিগত দিনগুলোতে কিন্তু আরো দেখা যাচ্ছে যে যারা ইউরোপের দেশগুলো দক্ষ শ্রমিক চাইলেও বাংলাদেশি নাগরিকরা কিন্তু তাদের দক্ষ বানাতে ভুয়া যে নথিপত্র আছে সেগুলো ব্যবহার করছে এবং দূতাবাস কিন্তু সেগুলো হচ্ছে কন্ট্রোল করে বা চেক করে কিন্তু তার সত্যতা পেয়েছে। এরপর কিন্তু বাংলাদেশিদের ভিসা প্রদানের বেশ কঠোর অবস্থান নিচ্ছে। এছাড়া বিগত বছরগুলোতে যারা ইউরোপের দেশগুলোতে পর্যটক হিসেবে এসেছে বা স্টুডেন্ট হিসেবে শিক্ষার্থীরা এসেছে, তারা কিন্তু এখানে পড়াশোনা না করে বা তারা এখানে যারা ভ্রমণ বিষয়ে এসেছে তারা নির্দিষ্ট সময় পরে কিন্তু ফেরত না গিয়ে এখানে থাকার জন্য আবেদন করছে। আর এইসব কারণগুলোই কিন্তু মূলত বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে যে দূতাবাসগুলো যে কঠোর হয়েছে এটি কিন্তু তার মূল কারণ। তো এই জন্য অবশ্যই প্রতিটি কর্মী এবং প্রতিটি পর্যটক এবং প্রতিটি শিক্ষার্থীকেই এখানে আসার বা পড়াশোনা করতে হবে এবং নির্দিষ্ট সময় শেষে এখানে ইউরোপের যেসব দেশে তারা আসবেন সেসব দেশের যে সরকারের যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা ফেরত চলে যাবেন এবং যারা কর্মী রয়েছেন তারা এখানে আসার পরে ফেরত চলে যাবেন। যদি এইভাবে তারা দেশগুলোর নিয়ম মেনে চলেন তাহলেই আমাদের ভবিষ্যতে। জি সাইফুল, আপনাকে ধন্যবাদ। সফলতার স্বাদ পেতে প্রবাসে সবাই হাড় ভাঙা পরিশ্রম করেন, তবে পরিবারের জন্য একটু সময় বের করে নিলে সেই মুহূর্ত হয়ে ওঠে অন্যরকম। সম্প্রতি নিউ ইয়র্কের হ্যাম্পস্টেড লেক স্টেট পার্কে দিনাজপুর জেলা সমিতির সদস্যরা এমনই এক মিলন মেলায় মেতে উঠেছিলেন। আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন নিউ ইয়র্কের হ্যাম্পস্টেড লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে। দিনটিকে ঘিরে প্রবাস জীবনের দেশের স্মৃতিচারণ আর খোশগল্পে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসকারী দিনাজপুরবাসী। সবাইকে দেখে আনন্দই লাগতেছে, সবাই একসাথে হইতেছে, যে ভালোই লাগতেছে। আমি সকালবেলা এসেছি এবং আমি খেলেছি, আমার অনেক কাজিনরা এসেছে আমার সঙ্গে। সবাই দিনাজপুরের বাসিন্দা আমরা গেস্ট হিসেবে আসছি। প্রকৃত অর্থে নতুন প্রজন্ম বেড়ে উঠছে ভিন্ন এক সাংস্কৃতিক পরিবেশে, কিন্তু বাবা মায়ের হাত ধরেই তারা পরিচিত হচ্ছে বাংলাদেশের শেকড়ের সাথে। দেশীয় গান, নাচ আর আনন্দের মাধ্যমে তারা খুঁজে পায় মাতৃভূমির স্বাদ। এইটাই ভালো লাগে, ফ্যামিলিদের সাথে থাকতে বেশি ভালো লাগে। আর সবথেকে সুখকর ব্যাপার হচ্ছে নিজের ভাষায় কথা বলা এবং সেটা দেশের বাইরে আসার পর, মাতৃভূমিতে বাইরে আসার পরে বুঝতে পারা যায়। নানা ধরনের খেলা, আকর্ষণের র্যাফেল ড্র, সবাই আনন্দে ভাসেন। সাংস্কৃতিক পরিবেশনায় দিনভর মাতোয়ারা ছিলেন প্রবাসীরা। দিনাজপুর জেলা সমিতির আয়োজনে এই বার্ষিক বনভোজন ছিল ছোট বড় সবার জন্য এক মিলন মেলা। সবাই আমরা এটার পিছনে অনেক শ্রম দিচ্ছি এবং আমরা পিকনিকটা যাতে সফল করতে পারি সেই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছে। এখানে মিলন মেলায় মিলিত হয়ে আমরা সবাই আনন্দিত হই এবং পরিচিত হই এবং আমাদের মধ্যে একটা সহানুভূতি সৃষ্টি হয়। আমাদের সবসময় অনেক লোকের সমাগম, প্রায় এবারের পিকনিক একটু ব্যতিক্রম।
জীবন একটাই, তাই প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আনন্দময়, এমন প্রত্যাশায় দিনাজপুর জেলা সমিতির এই আয়োজন হয়ে ওঠে সবার জন্য অনন্য অভিজ্ঞতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাংস্কৃতিক ভিন্নতার প্রাচীর অতিক্রম করে এক হৃদয় বন্ধনের সূচনা ঘটল মালদ্বীপের কনে মাইসা ও বাংলাদেশি বর মাহিদের বিবাহ বন্ধনে। পরিবার ও সমাজের স্বীকৃতিতে অনুষ্ঠিত এই আয়োজন শুধু দুটি মানুষের মিলন নয়, বরং দুই দেশের সম্পর্কের সুদৃঢ় বন্ধনের প্রতীক হয়ে উঠেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের অংশগ্রহণে এই আনন্দ ঘন মুহূর্ত রূপ নেয় এক মিলন মেলায়। অতিথিরা জানান, এই ধরনের বৈবাহিক সংযোগ ব্যক্তিগত সম্পর্কের সীমা ছাড়িয়ে দ্বিপাক্ষিক সৌহার্দ্য ও আন্তঃসাংস্কৃতিক সমন্বয়ের প্রতীকী নিদর্শন হিসেবে গণ্য করা যায়। তারা দুজনের বিবাহতে আমি খুব খুশি, খুব আনন্দ, আমার ফ্যামিলিও খুব আনন্দ। তো আমাদের যে বন্ধু বান্ধব আসছে এখানে তারাও খুব আনন্দ। বাহরাইনে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষেও এই আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় বিএনপি বাহরাইন এর আহ্বায়ক মোহাম্মদ সোহেল আহমদ। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল বাসিত আসিদ। বিশেষ অতিথি ছিলেন এম রেজান আহমেদ, আকবর আলী, নিজামউদ্দিন, ছাড়ু মিয়া, চিকন আহমেদ, মুজিবুর রহমান, আমজাদ হোসেন, মোহাম্মদ জগলুল আহমেদ। লন্ডনে আপাসান কেয়ারের সংকট নিয়ে উদ্বিগ্ন ওয়ার্কারদের সঙ্গে মত বিনিময় করেছে কাউন্সিল। লন্ডনে আপাসান কেয়ারের প্রায় ৫০০ কর্মীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন ওয়ার্কাররা। এই পরিস্থিতিতে কাউন্সিল অফিসে কেয়ারারদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিনিধিরা আপাসানের সেবা অব্যাহত রাখা এবং কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। জুলাই গণহত্যা মামলায় ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়। এর আগে গত ১৭ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, যাত্রাবাড়ী থানার সেই মামলাটি গত বছরের আগস্টের ৩০ তারিখে দায়ের করা হয়, যেটি বর্তমানে সিআইডি তদন্তাধীন রয়েছে। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।